আচ্ছা, কবে যাব আমরা? কালকেই সকালে তাড়াতাড়ি উঠিস। কিন্তু কে জানতো এর বের হওয়াই হবে আমার মা বাবার সাথে শেষ বের হওয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি গাড়ি পিছনের সিটে থাকায় কোনো মতে বেঁচে যাই, কিন্তু আমার মা বাবা আর বাঁচল না। মা বাবা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন খালা খালু তাদের বাড়ি নিয়ে গেল এবং ওখান থেকেই বড় হই। খালা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, কিন্তু রুবি যাকে আমি ভালোবাসি সে ছিল খুবই অহংকারী। আমাকে সে পছন্দ করতো না, বলতে গেলে আমাকে দেখতেই পারতো না। আমাকে অনেক অবহেলা করে, কলেজে যেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবে দিন পার করতে লাগলাম। এখন আমি ভার্সিটিতে পড়ি। একদিন আমার বন্ধু আমাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে। আমাকে একটা লাভ লেটার দিয়ে বলল ওই মেয়েটাকে দিতে। আমার আবার ওই মেয়েটার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লাভ লেটারটা নিয়ে ওই মেয়েকে ডাক দিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। সে সময় রুবি পাশ দিয়ে যাচ্ছিল। এসব দেখে মেয়েটার হাত থেকে চিঠিটা নিয়ে, তোর সাহস কি করে হয় ওই মেয়েকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছা করে দেইনি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। কয়েকদিন পর ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করে ও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য রুবির কাছ থেকে অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ওর বাড়িতে আসার পর থেকেই অপমানিত হয়ে আসছি, বাবা মা মারা যাওয়ার পর থেকে। সরি বন্ধু, আমার জন্য তোর এমনটা হলো। আরে এসব কিছু মনে করিনি, চল। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম রুবি কেন আমার সাথে এরকম আচরণ করে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভার্সিটি যেতে একটু দেরি হলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি স্যার, আর হবে না। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুবি আমি এক ক্লাসেই পড়ি, কিন্তু ও আমার সাথে কথা বলে না, মনে হয় চিনেই না আমাকে। বাসায় আসতে আসতে 2টা বেজে গেল। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। বিকেলে বাহির থেকে ঘুরে এসে পড়তে বসলাম। ঘটনা ঘটলো সকালে। হারিফ শোন, তোরা এখন অনেক বড় হয়ে গিয়েছিস। আমি আর তোর খালু চাই তোকে রুবির সাথে বিয়ে দিতে। তোর কোনো আপত্তি আছে? আমি ভাবলাম সকালে আজ কার মুখ দেখে উঠেছিল যে খালা নিজে এসে বিয়ের কথা বলছে। আমি যেহেতু রুবিকে পছন্দ করি প্লাস ভালোবাসি, তাই আর না করলাম না। ভাবলাম রুবি ঠিক একদিন আমাকে ভালোবাসবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রুবি কি এ বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমাদের উপর ছেড়ে দে। তারপর খালাম্মা চলে গেল। আমি জানতাম রুবি এই বিয়ে মানতে চাইবে না, কিন্তু খালা খালুর জোড়াজড়িতে হ্যাঁ বলে দিছে। দেখতে দেখতে আমাদের বিয়েটাও ভালোভাবে হয়ে গেল। আমি এখন যাচ্ছি বাসর ঘরে। ঘরে গিয়ে দেখলাম রুবি খাটের উপরে বসে আছে। আমি কিছুটা সাহস নিয়ে গেলাম তার কাছে। যেই খাটে বসলাম আর রুবি বলতে শুরু করলো, এই ছোট লোকের বাচ্চা, আমার কাছে একদম আসবি না, এখান থেকে চলে যা। রুবি, আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর তুই কি ভাবলি তোর মতো ছোট লোককে আমি বিয়ে করতে রাজি হব? হ্যাঁ, বাবা মায়ের জোরাজোরিতে এই বিয়ে করছি। রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে মেনে নাও। দেখো আমি তোমাকে অনেক সুখেই রাখবো। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো কোনো প্রশ্নেই আসে না। আর তুই কোনো দিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না। আর শোন, এই কথাগুলো মা বাবা যেন জানতে না পারে। যা মেঝেতে গিয়ে শুয়ে পড়। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আমি জানতাম রুবি আমাকে মানবে না, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এই আশা নিয়েই থাকা। কিন্তু আমার ধারণা ভুল। দিন যাচ্ছে আর রুবি আমার প্রতি আরো খারাপ ব্যবহার করছে।
রুবি কাপড় চেঞ্জ করছিল, আমি জানতাম না। হুট করে রুমে ঢুকতেই, এই কুত্তার বাচ্চা, রুমে আসতে গেলে নক করে আসতে বলছি না? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমিও ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই রুবি আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এইরকম করে রুবি। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি রুবি খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। আরিফ, এইদিকে আসো। জি খালু, বলেন। দাঁড়িয়ে আছো কেন? কি বসো, আমরা একসাথে খাবো। আমি রুবির দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে আরিফ? তোকে বসতে বললো না? আসলে খালা আমাকে তুই করেই বলে। আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর রুবির দিকে চেয়ে আছি। রুবি শুধু রাগে ফুঁসতেছে। আরিফ, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। খালু, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই রুবি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না রুবি, আরিফ কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? আমি মানি না। এই বলে রুবি না খেয়ে চলে গেল। খালা খালু দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, খালু, আমি কিছু মনে করিনি রুবির কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা। হায়, তোকে আমি নিজ হাতে খাইয়ে দে। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুবি খাটে শুয়ে আছে। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে। চোখে পানি চলে আসছে। তবে খালা খালু মাঝে আমি আমার মা বাবাকে দেখি, তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত করতে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়ে ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চওড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া, কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এই রকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। রুবি, তোকে খুব কষ্ট দেয় তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না খালা। ভালোবাসার মানুষটার তাই তো কষ্ট দেয়, অন্য কেউ তো আর না। আমি সব বুঝি রে বাবা, তোর জন্যই খুব কষ্ট আমার। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছুই বুঝি না। কষ্ট এখন আর হয় না খালা, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস রুবি একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা, তুই এখন রুমে যা, আর শোন, রুবিকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা খালা। এরপর রুবিকে ডাক দেইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। রুবিকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি রুবি নিচে নাই। খালা, রুবি কই? কেন, তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ও খালা, ভুলে গেছি। আচ্ছা, গিয়ে নিয়ে আয়। এরপর আমি রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে রুবি বলল, কি হয়েছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করছিস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম।
নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে, গোলাপি রঙের একটা ড্রেসে, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, আর সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? রুবির কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি। নিজের বউয়ের দিকে তাকা